প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা বাবা মা আছি তারা শিশুদেরকে নিয়ে সবসময় চিন্তিত থাকি। শিশু কম খেলেও সমস্যা, বেশি খেলেও সমস্যা, সে কম ঘুমালেও সমস্যা, বেশি ঘুমালেও সমস্যা, এরকম হরেক সমস্যা নিয়ে আমরা সবসময় থাকি। শিশুদের স্বাভাবিক এবং খুবই কমন কিছু সমস্যা নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজশাহীর সুপরিচিত নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর তানিয়া আক্তার জাহান। ডক্টর তানিয়া আক্তার জাহান, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ, আপনাকে স্বাগতম। যে কথা আমরা শুরুতেই বলছিলাম যে আমরা খুবই বাবা মায়েরা একটু চিন্তিত থাকি যে বাচ্চা যদি কম খায় তাহলেও টেনশন, বেশি খায় তাহলেও টেনশন। তো যে শিশুরা খেতে চায় না, অনেক সময় আমরা দেখি যে শিশুরা খেতে চায় না, তো এক্ষেত্রে বাবা মায়ের করণীয় কি? জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক প্রশ্ন। একটা বাচ্চা কখন খেতে চায় না, আমাকে কারণটা আগে বের করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খাবারটা জোর করে খাওয়ানো হয়, বা যে খাবারটা দেওয়া হচ্ছে বাচ্চা সেটা একই খাবার বারবার খেতে পছন্দ করছে না, অথবা বাচ্চারা অনেক সময় মনের অসুস্থতার কারণেও খেতে চায় না। তো এরকম বিভিন্ন কিছু কারণ আছে, সেই কারণগুলো আগে আমাদেরকে বের করে নিতে হবে। তবে একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো, যে খাওয়া, লেখাপড়া এগুলো সব আমরা যেন আনন্দ নিয়ে করতে পারি। আমরা যদি খাবারটাকে একটু সুন্দরভাবে বাচ্চার সামনে পরিবেশন করি, আমরা যখন নিজেরা খেতে বসি, বাচ্চাদেরকে যদি আমাদের সাথে নিয়ে বসাই, এবং ও যে খাবারগুলো প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে যে ও কোন খাবারগুলো পছন্দ করছে, সেই খাবারগুলো আমি বারবার না দিয়ে একটা নির্দিষ্ট সময় পর পর আমি তাকে যদি পরিবেশন করি, তাহলে দেখা যায় যে বাচ্চাগুলো খাবারে আগ্রহ পায়। যেমন আমরা বলি যে বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়াতে হবে, তো দেখা যায় যে মা ওই একটাই খিচুড়ি বারবার খাওয়াতে থাকে, তখন তো বাচ্চা সেটার প্রতি কোনো আগ্রহ পায় না। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে যে অল্টারনেটিভলি, কখনো একবেলা আমি খিচুড়ি দিব, তারপরের দিন হয়তো ডাল ভাত দিব, একই ধরনের ফল বারবার না দিয়ে 2-3 রকমের ফল সিলেক্ট করে, মৌসুমি ফল সিলেক্ট করে সেগুলো আমরা নির্দিষ্ট সময় পর পর পরিবেশন করব। এবং ফার্স্ট অফ অল আমরা কখনোই জোর করব না। খাওয়াটা যে জীবনের জন্য প্রয়োজন সেটা তো ওকে আমি বোঝাতে পারবো না, কিন্তু খাওয়াটা যে আনন্দের হতে পারে সেটা আমি অ্যাটলিস্ট বাবুটাকে বোঝাতে পারবো। একটা চিকেন আমি যদি জোর করে খাওয়াতে যাই, বাচ্চা তো সেটা আগ্রহ পাবে না। তো আমি যদি সেই চিকেনটাকে সিদ্ধ করে ওকে দিই খেতে, দেখা যাবে যে সে নিজে নিজে আমাদেরকে দেখে দেখে খাওয়ার একটা আগ্রহ তৈরি হবে। বিদেশে যেটা হয়, ওনারা যেটা ইউরোপিয়ান কান্ট্রি বা অন্যান্য অনেক দেশেই যেটা করে, ওনারা কখনো খাবার নিয়ে বাচ্চার পিছে সাধারণত দৌড়ান না। ওনারা নিজেরা যখন বসেন বাচ্চাদেরকে নিয়ে বসেন, তাদের প্রয়োজন বয়স অনুযায়ী ডিশ তৈরি করে দেন, এবং দেখা যায় যে বিভিন্ন রকমের কালারফুল খাবারটা দিয়ে থাকেন। এভাবে তাদেরকে মনের মধ্যে একটা আগ্রহ তৈরি করতে হয়, এবং একটা সময় দেখা যায় যে এভাবে আগ্রহ নিয়ে খেতে খেতে খাওয়ার প্রতি একটা ভালোবাসা জন্মায়, এবং বাচ্চাটা আস্তে আস্তে খাওয়া শিখতে পারে। এক্সেলেন্ট। অর্থাৎ খাবারটাকে আমরা ভীতিকর না করে এটা আনন্দদায়ক করার জন্য জি। আমাদেরকে চেষ্টা করতে হবে। জি। একটা শিশু বেড়ে ওঠার জন্য তার সঠিক পুষ্টির দরকার। আর একটা শিশু সঠিক পুষ্টি যদি পেতে চায় তাহলে তার দৈনন্দিন খাবারের তালিকাতে কি কি থাকা উচিত? জি, এটা সাধারণত বয়স অনুযায়ী, যেমন 6 মাস পর্যন্ত একটা বাচ্চার জন্য শুধুমাত্র বুকের দুধই যথেষ্ট, আর কিছুই দরকার হয় না। 6 মাসের পর থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের খাবারের ট্রায়াল তাকে দিতে হয়, এবং দেখা যায় যে একটা বাচ্চার খাবারের প্রতিদিনের তালিকায় শর্করা জাতীয় খাদ্যের একটা উপাদান বা 2টা উপাদান থাকতে হবে। যেমন সেখানে চাল থাকতে পারে, আটা থাকতে পারে, রুটি থাকতে পারে, তারপরে ওটস থাকতে পারে। প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, দুধ, তারপরে হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো আছে, ডাল। এরপরে বাচ্চাকে একটু নির্দিষ্ট পরিমাণে পানি খাওয়াতে হবে, সবজি দিতে হবে, ফল দিতে হবে। এরকম বেশ যে 4-5টা উপাদান আছে, প্রত্যেকটা উপাদান থেকে অন্তত 2টা করে উপাদান প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদেরকে বাচ্চাদের জন্য রাখতে হবে। এই জন্য যেটা করতে হবে, একটা বাচ্চা যখন আমরা বলি যে উইনিং টাইম, মানে বাচ্চা যখন মায়ের বুকের দুধ থেকে আস্তে আস্তে স্বাভাবিক খাবারের দিকে তার পরিবর্তনটা হয়, তখন একজন মাকে প্রতিদিন একটা সিলেক্ট করতে হয় যে তার বাচ্চা কোনটা খেতে পছন্দ করছে, কোনটা খেতে অপছন্দ করছে, কোনটাতে তার পেটের সমস্যা হচ্ছে, কোনটাতে তার অ্যালার্জি হচ্ছে। এইভাবে করে 1 মাস 2 মাসে তাকে একটা লিস্ট করে নিতে হবে। পরবর্তীতে সেই অনুযায়ী প্রতিদিনের খাদ্য তালিকায় বাচ্চার জন্য একটা নির্দিষ্ট তালিকা করে খাবার দিতে হবে। খাবারের বিষয় যখন আসলে সেটা হচ্ছে যে আমাদের বাচ্চারা অনেক সময় আমরা নিজেরাও অভিভাবক বাবা মারা একটু বাইরের খাবারে অনেক সময় অভ্যস্ত করে তুলি, আবার বাচ্চারা নিজেদের উৎসাহে বা আনন্দেই বা কি বলবো ভালো লাগা থেকে অনেক সময় বাইরের খাবার বা জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়ে যায়।
তো এই জাঙ্ক ফুডটা একটা বাচ্চার বিকাশে, সেটা শরীরে হোক বা মনের মানে মানসিক হোক, বিকাশে কিভাবে বাধাগ্রস্ত করে বা কি প্রভাব ফেলে? জাঙ্ক নামটাই তো আসছে যে এটা একটা ভালো জিনিস না। ভালো জিনিস না এবং ক্ষতিকর জিনিস। তো এই ক্ষেত্রে কি কি আছে, যেমন বাইরের আমাদের কোল্ড ড্রিঙ্কসগুলো আছে, চিপস আছে, চকলেট আছে, তারপরে আরও অন্যান্য বাইরে যে মানে আনহাইজেনিকভাবে তৈরি করা যে খাবারগুলো সেগুলো আছে। তো যেটা হয় এটা শরীর মন সব এবং সব কিছুর উপরে প্রভাব ফেলে। যেমন জাঙ্ক ফুডগুলোতে যেটা, যেমন চিপস, চকলেট বা যে কালারফুল খাবারগুলো, এগুলোতে তো বিভিন্ন ধরনের কালার মিশানো থাকে, বিভিন্ন ধরনের টেস্টিং সল্ট বা উপাদান মেশানো থাকে। এগুলোতে বাচ্চারা দেখা যায় যে খিটখিটে হয়ে যায়, খাবারের রুচি নষ্ট হয়ে যায়, অ্যাসিডিটি ফর্ম করে, তারপরে বাচ্চার ওজনে বাড়ে না, বাচ্চার মনোযোগের সমস্যা তৈরি হয় এবং বাচ্চা তো কোনো পুষ্টি পায় না। এটা যেটা এক নম্বর, যে ওর তো কোনো পুষ্টি, ওর যে দৈহিক বৃদ্ধির জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো তো কিছু পাচ্ছে না। আর বিভিন্ন ধরনের বাইরের খাবার থেকে যেমন হেপাটাইটিস হচ্ছে, তারপরে এমনকি দেখা যায় যে বাচ্চার হেপাটাইটিস থেকে রিসেন্ট আমরা তো দেখলাম যে একজন মারাও গেলেন। তো এই জিনিসটা ডে বাই ডে বাড়ছে। কাজেই জাঙ্ক ফুডটা আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং এটাতে বাচ্চাদের জন্য দেখা যায় যে যে খাবারটা আমি বাইরে অপচয় করছি সেইটা দিয়ে আমি বাচ্চাকে আরও ভালো পুষ্টিকর কিছু দিলে বাচ্চার শরীর মন দুটোর জন্যই অনেক উপকারী কিছু আমরা দিতে পারতাম আর কি। গ্রীষ্মকাল মূলত হচ্ছে ফলের সময়, আর এই ফলকে কেন্দ্র করে যেটা হয় যে অনেক বাচ্চার ক্ষেত্রেই দেখা যায় যে এই লিচু ফলটা খেতে গিয়ে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায়। তো এই লিচুর ক্ষেত্রে কি কেমন সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের? যে প্রথমত মৌসুমি ফল তো খুবই উপকারী প্রত্যেকের জন্যই, বিশেষ করে বাড়ন্ত বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যে সেই ফলটা আমি কোথা থেকে কিনছি বা নিচ্ছি। সাধারণত আমরা বলি যে রাস্তায় পড়ে থাকা বা গাছের নিচে পড়ে থাকা, পাখিতে খাওয়া বা মানে কোনো পশু পাখিতে খাওয়া এই ধরনের কোনো ফল বাচ্চাদেরকে বা বড়োদেরকেও না দিতে। এছাড়া বাচ্চা ফলটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরিষ্কার করে খেতে হবে। আর যে কোনো ফলই আসলে চেষ্টা করতে হবে যে খাওয়ার পরে খেতে, এবং ইমিডিয়েট খাওয়ার পরে না, খাওয়ার পরে একটু একটা বিরতি দিয়ে তারপরে খেতে। লিচুর ক্ষেত্রে স্পেসিফিক একটা মানে আছে যে এটা মানে এটাতে বাচ্চাদের একটা উপাদান আছে যেটাতে খালি পেটে খেলে, শুধু বাচ্চা কেন বড়োদেরও যদি অনেক বেশি পরিমাণে খায় তখন দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, এমনকি খিঁচুনিও চলে আসতে পারে। সেই জন্য লিচুর ক্ষেত্রে একটু স্পেসিফিকভাবে থাকতে হবে যে যেসব বাচ্চা অপুষ্টি বা যেসব বাচ্চার ওজন কম তারা যেন অবশ্যই এটা খালি পেটে না খায়, এবং যেসব বাচ্চা সুস্থ স্বাভাবিক তারাও যেন একসাথে অনেকগুলো না খায়, এবং ফল আসলে খালি পেটে না খাওয়াই ভালো। খাবার বিষয় যেহেতু আছে, এর সাথে আর একটা জিনিস জড়িত আছে, সেটা হচ্ছে যে শিশুর ওজন। তো শিশুর ওজন কম বা বেশি কখন চিন্তার কারণ? আচ্ছা, ওজনটা আসলে আমাকে জানতে হবে যে বাচ্চার বয়স অনুযায়ী তো তার সেই ওজনের মাপটা ঠিক আছে কিনা। প্রত্যেকটা বাচ্চার আসলে পুষ্টি ওজন আমরা বয়স ভিত্তিক একটা নির্দিষ্ট মাপকাঠিতে মেনটেন করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে বাচ্চার ওজন কম কিন্তু বাচ্চা প্লেফুল আছে, সেই ক্ষেত্রে বাবা মাকে আমরা একটু অ্যাসিওরেন্স দিই যে আপনার বাচ্চা সুস্থ আছে, খেলাধুলা করছে, হয়তো কিছুটা কম খাওয়ার কারণে ওজনে বাড়ছে না, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। কিন্তু কোনো বাচ্চা যদি দেখা যায় যে ওজন কমের কারণে সে অসুস্থ হয়ে থাকছে, বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলছে, লেখাপড়ায় মনোযোগ থাকছে না, বা সে শারীরিকভাবে অসুস্থ, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বিষয়টা গুরুত্বের সাথে নিতে হবে এবং একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে বের করতে হবে যে আসলে তার ওজন না হওয়ার কারণটা কী। অনেক সময় দেখা যায় বাচ্চাদের শ্বাসকষ্ট বা হাঁপানি বা হার্টের সমস্যার কারণ বা কিডনি সমস্যা, বিভিন্ন কারণেও শারীরিক সমস্যার কারণেও বাচ্চাদের ওজন বাড়ে না। বাচ্চা মা এসে বলে আমার বাচ্চা কম বেশি খাচ্ছে কিন্তু ওজনে একদমই বাড়ছে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে একটু খেয়াল করতে হবে যে আসলে তার শারীরিক কোনো সমস্যা আছে কি না। বা যে কোনো বাচ্চার শারীরিক সমস্যার মূলেই দেখা যায় যে সে খাওয়া বন্ধ করে দেয়, এবং খাওয়া বন্ধ করলে আলটিমেটলি ওজনটাও কমে যায়। আবার অপরদিকে বেশি ওজনটাও খারাপ। বেশি ওজন হলে দেখা যায় বাচ্চার অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিসও হতে পারে, প্রেশার হতে পারে, প্লাস বাচ্চার হচ্ছে খেলার আগ্রহ কমে যায়, সবসময় বসে থাকার একটা টেন্ডেন্সি তৈরি হয়, এবং এখান থেকে আলটিমেটলি বাচ্চারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, কনফিডেন্সটা চলে যায় ওদের। কাজেই বেশি কম এটা বোঝার জন্য আগে আমাকে জানতে হবে যে বয়স অনুযায়ী বাচ্চার ওজনটা ঠিক আছে কিনা।
এবং সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রাকৃতিক উপায় কি? প্রথমেই যেটা যে এই বর্তমান যে পরিস্থিতি, এই অবস্থায় তো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যেকেরই কমে যাচ্ছে। তো একটা বাচ্চা এই ক্ষেত্রে শুরু থেকেই শুরু করতে হবে আমাদেরকে, যেমন শিশু বয়স থেকেই? একদম জন্মের পর থেকে, আচ্ছা। এমনকি জন্মের আগে থেকে। আমি সবসময় আমার রোগীদেরকে একটা কথা বলি যে গাছ ভালো হলে ফল ভালো হবে। আপনি গাছের যত্ন নেন, সেই গাছ এমনি যে ফলটা দেবে সেটা ভালোই হবে। তো সেই ক্ষেত্রে মায়ের যত্ন নিতে হবে। মা যদি পুষ্টিকর খাবার খায়, নির্দিষ্ট জীবনের মধ্যে তার একটা নির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে চলে, তখন দেখা যায় যে তার যে বাচ্চাটা জন্ম হয় সেটা মোটামুটি সুস্থই থাকে এবং সে 6 মাস পর্যন্ত তাকে শুধুমাত্র বুকের দুধের উপরে রাখতে হবে এবং নির্দিষ্ট সময় টিকাগুলো দিতে হবে। এই টিকাগুলো আমাদের জন্য, বাচ্চাদের জন্য খুবই এখন জীবন রক্ষাকারী আসলে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর পাশাপাশি যেটা করতে হবে, পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একটা নির্দিষ্ট সময়ে খাবার দিতে হবে, নির্দিষ্ট সময়ে শরীরে রোদ লাগাতে হবে, খেলাধুলার দিকে নজর দিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণে পানি পান, মৌসুমি ফল, শাকসবজি এসব গ্রহণের প্রতি নজর দিতে হবে এবং প্রয়োজনে আননেসেসারি ওষুধপত্র না খেয়ে সমস্যা হলে সেই সমস্যার জন্য নির্দিষ্ট শিশু ডক্টরের কাছে যে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আমরা অনেক বাবা মার কাছ থেকে অভিযোগ পাই যে তার বাচ্চা খুবই মেজাজ খিটখিটে এবং জেদি। তো এই জেদের পেছনের কারণ কি এবং এটা আসলে প্রতিকারের উপায় কি? এটা আসলে এক কথায় বলা একটু মুশকিল, কারণ দেখা যায় যেসব পরিবারে একটা বাচ্চা আসলে সাদা কাগজের মতো, সেখানে আপনি যে আঁচড়টা কাটবেন সেই আঁচড়টাই পরবর্তীতে দেখা যাবে। তো কাজেই সেই বাচ্চাটা আসলে কোন পরিবেশে বড় হচ্ছে, তার শারীরিক কন্ডিশন, সুস্থতা কেমন, তার পারিবারিক সুস্থতা কেমন, তার বাবা মায়ের মধ্যে সম্পর্কটা কেমন বা সামাজিক অবস্থান কেমন, এই সব কিছুর উপরেই কিন্তু একটা বাচ্চার মানসিক অবস্থান নির্ভর করে। সেজন্য এটা আসলে খিটখিটে আর আরেকটা যেটা, সেটা বাচ্চা অনেক সময় অসুস্থ থাকলে খিটখিটে হয়ে যায়, খাওয়া কম হলে, পানি কম খেলে বা বাবা মা অতিরিক্ত শাসন করলে অথবা অতিরিক্ত আদর করলে অনেক সময় বাচ্চারা দেখা যায় যে খিটখিটে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে নির্দিষ্ট কারণটা বের করার চেষ্টা করতে হবে। ওকে। বাবা মায়ের আরেকটা অভিযোগ, যেটা একদম মানে বলা যায় যে মহামারীর মতো, সেটা হচ্ছে বাচ্চাদের মোবাইল আসক্তি, স্ক্রিন টাইম অনেক বেশি। তারা মানে মোবাইল থেকে তাদেরকে সরানো যায় না, মানে খেতে থাকলেও মোবাইল, পড়ার সময়ও মোবাইল, সার্বক্ষণিকভাবে তাদের হচ্ছে যে মোবাইল আসক্তি দেখা যায়। আসলে এক্ষেত্রে মনে হয় বাবা মা আমরা নিজেরাও এর সাথে কিছুটা জড়িত। তারপরেও হচ্ছে যে আসলে এটার সমাধান কি? আসলে স্ক্রিন টাইম এখন আপনি তো কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না বলতে গেলে। অ্যাভয়েড করতে গেলে যেটা করতে হবে, আপনার নিজেকে বাচ্চার ওই সময়টা দিতে হবে। একটা বাচ্চা দেখা যাচ্ছে যে বাবা মা ব্যস্ত আছে, সেই সময়টা সে মোবাইল নিয়ে কাটাচ্ছে। তো এটা কখনোই 1 ঘন্টার বেশি কোনোভাবে হতে দেওয়া উচিত না। এর প্রভাব মাথা থেকে পা পর্যন্ত। যেমন দেখা যায় যে তার চোখের সমস্যা হয়, অমনোযোগিতা হয়, বাচ্চারা লেখাপড়া করছে কিন্তু মনে থাকছে না বা পড়ছেই না। প্লাস দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া ঠিকমতো করছে না, খাবারের অরুচি তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ওই মোবাইল দেখছে, খাচ্ছে, অতিরিক্ত ওজন বেড়ে যায়। প্লাস ওই মেজাজ খিটখিটে হওয়ার এটাও একটা কারণ। আর সবথেকে যেটা, সেটা হচ্ছে যে আমাদের বুদ্ধির বিকাশ ঘটে না। বাচ্চাগুলোর একটা বাচ্চা যে ছোটোবেলা থেকে খেলবে, তার যে শারীরিক যে এক্সারসাইজ বলে যেটা, সেই খেলাধুলা থেকেও তো সে বঞ্চিত হয়, সে আগ্রহ খুঁজে পায় না। তো আর আজকাল আমরা তো বাচ্চাদেরকে সেই পরিবেশটাও দিতে পারছি না যে একটা নির্দিষ্ট সময় বাচ্চা বাইরে যাবে, মাঠে খেলাধুলা করবে, সবার সাথে মিশবে। তো কাজেই এটার প্রভাব আসলে সবখানেই ছড়িয়ে পড়েছে। এই স্ক্রিন টাইম অর্থাৎ এই মোবাইলের কারণে বাচ্চাদের আরেকটা জিনিস দেখা যায় যে ঘুমের শিডিউলটা এলোমেলো, মানে আমরা অনেক সময় ঘুমাতে ঘুমাতে অনেক দেরি করে ফেলি। তো অ্যাকচুয়ালি একটা শিশুর বা একটা বাচ্চার আসলে ঘুমের রুটিনটা কেমন হওয়া উচিত? এটাও আসলে বয়স অনুযায়ী। যেমন একটা বাচ্চা আমরা বলি যে জন্মের পর থেকে 3-4 মাস পর্যন্ত সে প্রায় 17-18 ঘন্টা ঘুমাবে। এরপরে আস্তে আস্তে যত বয়স বাড়বে একটু একটু করে সময় কমতে থাকবে। হয়তো 1-2 বছরের মধ্যে সে 12-14 ঘন্টা ঘুমাবে। এরপরে স্কুলে যখন যাওয়ার টাইম হবে তখন সে 10-12 ঘন্টা ঘুমাবে। এরপর যখন আরেকটু বড় হবে, 10 বছর, 8-10 বছর বয়স হবে, তখন সে ওরকম 8-10 ঘন্টা ঘুমাবে। তো এভারেজ আমরা যদি বলি তাহলে মোটামুটি একটা বাচ্চাকে অবশ্যই 8 থেকে 10 ঘন্টা অন্তত ঘুমানো দরকার। আচ্ছা,
আমরা স্পেশালি যারা হচ্ছে বাবা মা আছে, অনেক সময় বাচ্চার অসুস্থতায় আমরা কিছুটা অস্থির হয়ে যাই, পাজল হয়ে যাই, এটা খুব স্বাভাবিক জিনিস। তো একটা বাচ্চাকে কোন লক্ষণ দেখলে তাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া উচিত? এটা মূলত কয়েকটা আমাদের যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখান থেকে আমাদের কিছু বা আমাদের বই পুস্তকে যে বিষয়গুলো লেখা আছে, সেটা হচ্ছে একটা বাচ্চার যদি অতিরিক্ত জ্বর হয়, অতিরিক্ত কাশি এবং এর সাথে শ্বাসকষ্ট হয়, খেতে না পারে, অতিরিক্ত বমি, অতিরিক্ত পাতলা পায়খানা, তারপরে বাচ্চা অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া, এই ধরনের বিষয়গুলো যদি হয়, তখন আমরা বলি যে অতি দ্রুত তাকে হসপিটালে নিতে হবে। তবে এটাও আসলে নির্ভর করবে যে বাচ্চার কোন সমস্যার মধ্যে পড়েছে, তার জন্য সে প্রাথমিক কোনো চিকিৎসা নিয়েছে কিনা। আপনারা বাচ্চার যে কোনো সমস্যা হলে অবশ্যই নিকটস্থ হাসপাতাল হোক বা আপনার কাছের যিনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছে তার কাছে যাবেন, তার কাছ থেকে পরামর্শ নেবেন এবং রোগ অনুযায়ী উনি যেভাবে বলবেন সেই অনুযায়ী আপনারা কিছু ডেঞ্জার সাইনগুলো খেয়াল করবেন, প্রয়োজন হলে সেই অনুযায়ী হসপিটালে যাবেন। ওকে, আমাদের বাবা মায়েরা অনেক সময় টিকা নিয়ে আমাদের মধ্যে কিছুটা ভ্রান্ত ধারণা, অনেক সময় ভুল ধারণা, অনেক সময় হচ্ছে ভীতি কাজ করে। তো এই টিকা নিয়ে আমাদের সমাজে আসলে প্রচলিত ভুল ধারণাগুলো কি কি প্রচলিত আছে? এই ভুল ধারণাগুলো মূলত তৈরি হয়েছে কোভিড যে আমাদের একটা আউটব্রেক হলো সেটার পর থেকেই। তো যেমন অনেকে এসে বলে যে এই টিকা দিলে বাচ্চা মরে যাবে, বিকলাঙ্গ হবে, পরবর্তীতে ব্রেনের সমস্যা হবে, বা অনেকে বলে হার্টের সমস্যা হবে, আবার অনেকে বলে যে এই বাচ্চা বড় হলে বাচ্চা নিতে মানে বাবা মা হতে পারবে না। তো এই বিষয়গুলো আসলে আমাদের ব্যর্থতার মধ্যেই পড়ে যে আমরা সামাজিকভাবে এইটা আমরা নির্মূল করতে পারিনি, যার জন্য সম্প্রতি আমাদের বাচ্চাদের যে হাম নিয়ে যে একটা মহামারী শুরু হয়েছে, মূলত এই ভুল ধারণাগুলো থেকেই তৈরি হয়েছে। আচ্ছা, হামের কথা যেহেতু আসলো, তো যে জিনিসটা স্বাভাবিকভাবে প্রশ্নগুলো চলে আসে যে হাম, ডেঙ্গু, নিউমোনিয়া ইত্যাদি বা ডায়রিয়া ইত্যাদি হচ্ছে যে যখন রোগ হয় আর কি, তো এই রোগগুলো থেকে নিরাপদে আমরা যদি শিশুদেরকে নিরাপদে রাখতে চাই, আমাদের করণীয় কি? এটা আসলে ডিজিজ স্পেসিফিক। যেমন আপনি যদি বলেন হাম নিয়ে আমাদেরকে যেটা ফার্স্ট অফ অল আমাদেরকে বাচ্চাদেরকে টিকা দিতে হবে এবং বাচ্চাদেরকে নিউট্রিশনাল যে ব্যালেন্স সেটা ঠিক রাখতে হবে। কোনো বাচ্চা যদি অসুস্থ থাকে তাকে আরও সেই অনুযায়ী স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হবে। এবং আমরা যেটা দেখলাম যেসব বাচ্চার কোমরবিডিটিস বেশি, যেমন ওজনে কম অথবা তার হার্টের সমস্যা আছে বা অন্য কোনো ব্রেনের মানে এই ধরনের বাচ্চাগুলোর দেখা যাচ্ছে যে হাম থেকে মৃত্যুর ঝুঁকি বেশি। তো কাজেই সেই অনুযায়ী আমাদেরকে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিতে হবে এবং যে বাচ্চাগুলোর হাম হচ্ছে তাদেরকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে, যেন এটা এমন একটা জিনিস একটা বাচ্চা থেকে 100টা বাচ্চাও ছড়িয়ে পড়তে পারে। সেজন্য আমাদেরকে যেসব বাচ্চার হাম হচ্ছে বা হামের লক্ষণ দেখা দিচ্ছে তাদেরকে অবশ্যই একটু আইসোলেশনে রাখতে হবে। ডেঙ্গুর ক্ষেত্রে যদি বলি, ডেঙ্গুতে তো আসলে মশা নির্মূল করতে হবে, যেমন সম্প্রতি কিন্তু ডেঙ্গু আবার শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে মশা নির্মূল করতে হবে এবং ডেঙ্গু রোগীকে অবশ্যই আলাদা রাখতে হবে। এবং যে কোনো ভাইরাস রোগের একটা মেইন বিষয় হচ্ছে যে এদের মানে হাইড্রেশন স্ট্যাটাস মেনটেন করতে হবে এবং ফ্রেশ মানে মৌসুমি এবং তাজা ফলমূল শাকসবজি খাওয়াতে হবে যেন তার ইমিউনিটিটা ঠিক থাকে। রেকর্ড অনুযায়ী মানে বর্তমানে শিশুদের কোন ধরনের স্বাস্থ্য সমস্যাটা বেশি দেখা যাচ্ছে? সম্প্রতি আমরা যেটা দেখছি যে হামের প্রকোপ অনেক বেড়েছে, এর সাথে সাথে নিউমোনিয়া, ডেঙ্গু, চিকেন পক্স এগুলো তো আছেই, পাশাপাশি ব্রেনের ইনফেকশন কিছু কিছু এবং আরেকটা যেটা জন্মগত হৃদরোগ, এই ধরনের রোগগুলো আমরা হসপিটালে বেশি পাচ্ছি। এছাড়াও পাশাপাশি আরও অন্যান্য অনেক সমস্যা তো আছেই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমরা আজকে এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি গার্জিয়ান বা বাবা মায়ের তার সন্তান সম্পর্কে প্রচলিত যে প্রশ্নগুলো, তাদের জানার যে বিষয়গুলো, সেই জানার বিষয়গুলো একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে, কাজে লাগবে বলে মনে করেন, তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং অন্য কারোর যদি কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। ডক্টর তানিয়া আক্তার জান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।